এভরিবডি ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের 2023 সালে বাংলা সাবজেক্টের গল্প, কবিতা এবং প্রবন্ধ এমন কতগুলি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি সাজেশান করে দেবো, যেগুলি করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। গল্প, কবিতা এবং প্রবন্ধ এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে যদি প্র্যাকটিস করো, এবং শুধু প্র্যাকটিস নয়, বই তোমাদের কিন্তু থ্রোলি পড়তে হবে। কবিতা বলো, গদ্য এবং প্রবন্ধ সব যদি ঠিকমতো যদি পড়া থাকে, আর এই যে আমি আজকে প্রত্যেকটা গল্প, কবিতা এবং প্রবন্ধ থেকে 5টি কি 6টি করে কোশ্চেন করে দেবো, এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তাহলে তোমার কিন্তু অবশ্যই 2023 সালে কমন পাবে। যাই হোক, এই কোশ্চেনগুলো সাজেশনটা দেওয়ার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশের যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। এবার শুরু করা যাক। তোমাদের যে 3 নম্বর কোশ্চেনগুলি বা 5 নম্বর কোশ্চেনগুলি আসবে সেগুলো আমি আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি কর্তার ভূত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 1 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই করবে। দেখো, সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না, এই লাইনটা হয়তো তুলে দিল। প্রশ্ন থাকবে, সেই জেলখানার বিস্তৃত বিবরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট। সেই জেলখানার কয়েদিদের ঘানি ঘরানো কথা আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে নেবে। এবার 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, এই লাইনটা তুলে দিল। এইখান থেকে প্রশ্ন থাকবে, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, প্রসঙ্গটি উল্লেখ করে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আবার বলছি, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই, প্রশ্নটা থাকবে প্রসঙ্গটি উল্লেখ করে উদ্ধৃতি তাৎপর্য বিশ্লেষণ করো। এবার 3 নম্বর কোশ্চেন হচ্ছে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লে আমার ছাড়া। প্রশ্ন হবে, এইখানে কে কাদের অবোধ বলেছেন, আর উক্তিটির তাৎপর্য আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু এত ইম্পর্টেন্ট যে ধারণার বাইরে, সেই জন্য এই কোশ্চেনটাও কিন্তু তোমরা করে নেবে। এরপর আমি 4 নম্বর কোশ্চেনটি বলছি, কর্তার ভূত এই রচনাটি নামকরণের সার্থকতা বিচার করো। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। কর্তার ভূত রচনাটি নামকরণের সার্থকতা বিচার করো। এবং 5 নম্বর যে কোশ্চেনটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এইখানে প্রশ্ন হবে, কাদের কথা বলা হয়েছে, তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি? এই যে কর্তার ভূত থেকে যে 5খানা কোশ্চেন দিলাম, এই 5খানা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। গল্প তেলেনাপোতা আবিষ্কার, যেটি লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। এর প্রথম কোশ্চেনটি দেখো, যেটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিগড়ে বার করেছে, এই লাইনটা তুলে দিল। প্রশ্ন থাকবে, কখন বক্তার এই উপলব্ধি হয়, অমানসিক কান্নাটি আসলে কি ছিল? এই কোশ্চেনটি তোমরা ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট। এরপর 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এত বড় মুশকিল দেখছি, এই লাইনটা তুলে দিল। এইখান থেকে প্রশ্ন হবে, প্রসঙ্গ উল্লেখ করে বক্তা কাকে মুশকিল বলে অভিহিত করেছেন লেখো। এবার 3 নম্বর যে কোশ্চেনটি, সেটি হচ্ছে, এটা তো খুব ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু কোশ্চেনগুলোকে খাতায় কিন্তু নোট করে নাও, দেখবে এই কোশ্চেনগুলো তোমরা 2023 সালে অবশ্যই পাবে। চলো তাহলে 3 নম্বর কোশ্চেনটা বলি, তেলেনাপোতা যাওয়াকে লেখক আবিষ্কার বলেছেন কেন? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবার 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এই যে লাইনটা তুলে দিল। এইখান থেকে প্রশ্ন হবে, এই কথা কার মনে হবে, আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন করে দেবে, এই মনে হবার কারণ কি? এবার 5 নম্বর যে কোশ্চেনটি, সেটি হলো, তেলেনাপোতা আবিষ্কার গল্পটির নামকরণের কতটা সার্থক হয়েছে আলোচনা করো।
এটাও কিন্তু তোমরা করে নেবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 6 নম্বর কোশ্চেনটি হলো, আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মিত হবেন না। এইটা লাইন তুলে দিল, এইখান থেকে প্রশ্ন হবে আসল উদ্দেশ্য কোনটি, আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দেবে, সেই উদ্দেশ্য সাধনের উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। এই যে তেলানো আবিষ্কার থেকে এই যে 6খানা কোশ্চেন দিলাম, এই 6খানা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার খাতার মধ্যে নোট করে নাও। আর এই ভিডিওটি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। এরপর আসছি ডাকাতের মা গল্পটি, যেটি লেখক হচ্ছে সতীনাথ ভাদুড়ী। ডাকাতের মা গল্পটির প্রথম যে কোশ্চেনটি সেটা তোমরা ভালো করে নোট করে নাও। 1 নম্বর কোশ্চেন, ডাকাতের মায়ের মাতৃত্ববোধ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি কিন্তু তোমার কেউ ছাড়বে না, কিন্তু ভালো করে করবে। ডাকাতের মায়ের মাতৃত্ববোধ আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডাকাতের মা ছোট গল্পে অবলম্বনে সখীর মার লোটা চুরির ঘটনাটি বিবরণ দাও। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ডাকাতের মা গল্প অবলম্বনে কিভাবে লোটা চুরির কিনারা হলো তা আলোচনা করো। যে কোশ্চেনগুলো বলছি প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটি হলো, এতক্ষণে বোঝে সখী ব্যাপারটা। এই লাইনটা তুলে দিল, প্রশ্ন হবে মন্তব্যটি আলোচনা করো। এরপর ধরো 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, হাতি পাকে পড়লে ব্যাঙাও লাথি মারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার বলছি কোশ্চেনে দেখো, হাতি পাকে পড়লে ব্যাঙাও লাথি মারে। এই লাইনটা তুলে দিল, প্রশ্নটি হবে বক্তার এ কথা বলার কারণ প্রসঙ্গটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি হলো, জেল থেকে ফিরে আসা দিন রাতে ছেলে সৌখীর সঙ্গে তার মায়ের যে কথোপকথন হয়েছিল তা ডাকাতের মা ছোট গল্পে অবলম্বনে লেখো। 7 নম্বর কোশ্চেনটি হলো, ডাকাতের মা ছোট গল্পে নামকরণের সার্থকতা বিচার করো। আমি এই ডাকাতের মা গল্প থেকে বেশি করে মোটামুটি 8-9টা কোশ্চেন দিয়ে দেবো। এই কোশ্চেনগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য 2-4টে কোশ্চেন বেশি থাকবে এখান থেকে। এরপর ধরো 8 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আজ যে ব্যাপার অন্য প্রশ্ন থাকবে, কোন দিনটির কথা এখানে বলা হয়েছে, সেই দিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। এবং এই ডাকাতের মা গল্পের শেষ যে কোশ্চেনটি, সেই শেষ কোশ্চেনটি হলো, ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এই লাইনটা তুলে দিল, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, আর এই কোশ্চেনগুলো তোমরা সব খাতায় নোট করে নাও। বারবার বলছি, বই কিন্তু পড়বে, বই পড়ে তার বিষয়বস্তুগুলো ভালো করে বুঝবে, তারপরে এই কোশ্চেনগুলো করবে, দেখবে তোমরা সহজে সব উত্তরগুলো লিখতে পারবে। এরপর দেখো আমি চলে যাচ্ছি প্রবন্ধ নিয়ে। এখানে সুয়েজ খালে হাঙ্গর শিকার থেকে আমি কোশ্চেন দিচ্ছি। এই হাঙ্গর শিকারটা লেখক হচ্ছে স্বামী বিবেকানন্দ। এখানে 1 নম্বর যে কোশ্চেনটি সেটি ভালো করে তোমরা নোট করে নাও। সেটি হলো, কি ধপাত করে জাহাজের উপর পড়ল। এই লাইনটা তুলে দিল, প্রশ্ন হবে এরপর কি হলো। এই কোশ্চেনের সঙ্গে অথবা আরেকটা কোশ্চেন দেওয়া থাকতে পারে যেটা সেম অ্যান্সার হবে। যেমন ধরো, সেই দিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। এই লাইনটা তুলে দিল, প্রশ্ন হবে লেখকের খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল কেন, ঘটনাটি বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, সুয়েজ খালে হাঙ্গর শিকার রচনাটিতে হাঙ্গরটিকে জাহাজের উপরে তোলার দৃশ্যটি বর্ণনা দাও। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে নেবে। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে। লাইনটা তুলে দিল, প্রশ্নটা হবে লেখকের অনুসরণে হাঙ্গরের সেই ভেসে ভেসে বেড়ানো দৃশ্য নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি কিন্তু করবে, তোমার কিন্তু খাতায় নোট করে নাও প্রত্যেকটা কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি হলো, ভারতের শ্রমজীবী সম্পর্কে
লেখকের মনোভাব ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আরেকটা শেষ কোশ্চেন দিচ্ছি, যেটা 5 নাম্বার। যাহ, টোপ খুলে গেল, হাঙ্গর পালালো। এই লাইনটা তুলে দিল। প্রশ্নটা হবে, টোপ খুলে হাঙ্গর কিভাবে পালিয়েছিল তা রচনা অবলম্বনে লেখো। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ হাঙ্গর শিকার থেকে আমি 5টা কোশ্চেন দিলাম। এই 5টা কোশ্চেনই কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বই কিন্তু বারবার বলছি, বই কিন্তু তোমরা পড়বে, বই পড়ে তারপর এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেখবে সব পারবে। এরপর আসছি গ্যালিলিও, যেটি লেখক হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু। এর 1 নম্বর কোশ্চেন, গ্যালিলিওর শেষ 9 বছরের জীবন কথা গ্যালিলিও প্রবন্ধ অবলম্বনে লেখো। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমরা করে নেবে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দূরবীন আবিষ্কার করার ফলে ভেনিস কর্তৃপক্ষের নিকট কিভাবে গ্যালিলিও কদর বেড়ে গিয়েছিল। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর কোশ্চেনটা হলো, 1609 সালে ঘটলো এক নতুন ব্যাপার। এই লাইনটা তুলে দিল। এইখান থেকে প্রশ্ন থাকবে, 1609 সালে ঘটা নতুন ব্যাপারটি উল্লেখ করে এই সূত্রে কোন ঘটনা গ্যালিলিওকে আমোদ দিয়েছিল তা লেখো। 4 নম্বর কোশ্চেনটি হলো, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো। এই লাইনটা তুলে দিল। এইখান থেকে প্রশ্ন থাকবে, কার কোন স্বভাবের কথা বলা হয়েছে। এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়বে, সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কিভাবে। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং শেষ যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হলো, নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। এই লাইনটা তুলে দিল। প্রশ্ন থাকবে, দূরবীনের সাহায্যে গ্যালিলিও কি কি আবিষ্কার করলেন। আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন থাকবে, সনাতনীরা তার বিরোধিতা করেছিলেন কেন। এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে করবে। তোমরা বই কিন্তু পড়বে, বই পড়লে পরে এই যে কোশ্চেনগুলো দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, তাহলে তোমার কোশ্চেনগুলো বুঝতে পারবে, বিষয়বস্তুগুলো, এবং লিখতেও পারবে। এরপর চলে যাচ্ছি কবিতা, নীলধ্বজের প্রতি জনা। এইটি লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশে নীলধ্বজের প্রতি জনার যে ক্ষোভ ও অভিমানে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটি কিন্তু আরেকভাবে আসতে পারে, সেটা হলো, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে। এই কোশ্চেনটা এত ইম্পর্ট্যান্ট, মানে ধারণার বাইরে। এই কোশ্চেনটি কিন্তু তোমরা নোট করে নাও। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে, এখানে দেখো 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে, নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন। কোশ্চেনটা আবার বলছি, কারণ এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন, আলোচনা করো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার কিন্তু করে নেবে। 3 নম্বর কোশ্চেনটি হলো, ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। এই লাইনটা তুলে দিল। প্রশ্ন হবে, বক্তা এইখানে কোন জ্বালা ভুলতে চেয়েছেন, শেষ পর্যন্ত কিভাবে এই জ্বালা থেকে তিনি মুক্তি খুঁজেছেন। 4 নম্বর কোশ্চেনটি হলো, কি লজ্জা দুঃখের কথা হায় কব কারে। প্রশ্ন হবে, বক্তা কোন দুঃখ এবং লজ্জার কথা বলতে চেয়েছেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, কিন্তু বৃথায় এই গঞ্জনা গুরুজন তুমি পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে। এই যে লাইনগুলো তুলে দিল, এইখানে প্রশ্ন হবে, বক্তার এই আক্ষেপ কেন। আর ওর সঙ্গে আরেকটা প্রশ্ন দেবে, এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি ছিল। এবার 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, মাতৃত্ব বিচারে জনার চরিত্র কতটা সার্থকতা তা আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখান থেকে যে 6টা কোশ্চেন দিলাম, এই 6টা কোশ্চেন তোমরা নোট করে নাও আর ভালো করে পড়বে, দেখবে তোমরা সব পারবে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এরপর আসছি শিক্ষার সার্কাস, যেটা
আইয়াপ্পার পানিকরের লেখা। এটা অনুবাদ করেছে উৎপল কুমার বসু। এর 1 নম্বর কোশ্চেনটি বলছি, দেখো, শিক্ষার সার্কাস কবিতাটির মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। অথবা এই কোশ্চেনটি আরেকভাবে আসতে পারে, আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবির অনবস্থার কারণ কি? 2 নম্বর প্রশ্নটি হলো, দেখো, শিক্ষা সার্কাস কবিতায় কবি শিক্ষাকে কেন সার্কাসের সঙ্গে তুলনা করেছেন তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর কোশ্চেনটি হলো, 3 নম্বর কোশ্চেনটি দেখো, শিক্ষা সার্কাস কবিতাটির নামকরণ কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি দেখো, এটা কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট। জ্ঞান কোথায় গেল, এই লাইনটা তুলে দিল। তখন এবার প্রশ্ন করবে, জ্ঞানের অভাব কবিতায় কিভাবে ধ্বনিত হয়েছে। এরপর আসছি নুন কবিতা, যেটি লেখক হচ্ছে জয় গোস্বামী। 1 নম্বর প্রশ্ন দেখো, আমরা তো অল্পে খুশি, আমরা তো অল্পে খুশি, লাইনটা তুলে দিল। প্রশ্ন থাকবে, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন। এর সঙ্গে আরেকটা কোশ্চেন থাকবে, এই অল্প খুশি হওয়ার তাৎপর্য কী। 2 নম্বর কোশ্চেনটি দেখো, যেটা থাকবে, আমি তার মাথায় চড়ি, এই লাইনটা তুলে দিল। প্রশ্ন হবে, কে কার মাথায় চড়ে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দেবে, এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন দেখো, এটাও খুব ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেটা হলো যে নুন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি হলো, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তার সংক্ষেপে লেখো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার কোশ্চেনটা আমাকে বলে দিচ্ছি, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তার সংক্ষেপে লেখো। এবং 5 নম্বর, যেটা শেষ প্রশ্ন দিচ্ছি, সেটা হলো, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই যে লাইনটা তুলে দিল। প্রশ্ন হবে, কে বলেছে। এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়বে, এই দাবি কার কাছে, আর ওর সঙ্গে প্রশ্ন থাকবে কেন। তাহলে এইখানে থেকে নুন কবিতা থেকে যে 5টা কোশ্চেন দিলাম, এই 5টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা কোশ্চেন নোট করে নাও, এইগুলো কিন্তু আসবে। এরপর পরের কবিতাটি চলে আসছি, সেটা হলো বাড়ির কাছে আরশিনগর, লালন ফকিরের লেখা। প্রথম কোশ্চেনটি, 1 নম্বর কোশ্চেনটি বলছি, দেখো, বাড়ির কাছে আরশিনগর গানে বাউল তত্ত্ব কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, গ্রাম বেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণীর পারে। প্রশ্ন হবে, মন্তব্যটি তাৎপর্যের আলোকে এই অগাধ পানিকে কিভাবে অতিক্রম করা সম্ভব তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হবে, পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা সকল যেত দূরে, এই লাইনটা তুলে দিল। প্রশ্ন হবে, মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর কোশ্চেনটি হলো, তবু লক্ষ যোজন ফাঁক রে, এই কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট, তোমার এটা কিন্তু সব নোট করে নাও। কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা নোট করে নিও, নোট করে ভালো করে তোমরা বই পড়বে, দেখবে এই কোশ্চেনগুলো তোমাদের আসবে, তোমরা লিখতে পারবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, তবু লক্ষ যোজন ফাঁক রে। এখানে প্রশ্ন হবে, লক্ষ যোজন ফাঁক বলতে কবি কি বুঝিয়েছেন। এরপর হচ্ছে 5 নম্বর কোশ্চেন, বাড়ির কাছে আরশিনগর কবিতায় বর্ণিত পড়শির স্বরূপটি বর্ণনা করো। এবং 6 নম্বর কোশ্চেনটি হলো, আমার বাড়ির কাছে আরশিনগর, এই লাইনটা তুলে দিল। প্রশ্ন হবে, কার বাড়ি, আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দেবে, আরশিনগর কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে এই কবিতা থেকে 6টা কোশ্চেন দিলাম, এই 6টা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এইগুলো তোমরা ভালো করে পড়বে এবং দেখবে 2023 সালে তোমাদের কমন পাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার অবশ্যই করে দিও।
এরপর আসছি পরের কবিতা দীপান্তরের বন্দিনী, যেটি লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এর 1 নম্বর প্রশ্ন দেখো, খুব ভেরি ইম্পর্ট্যান্ট। দীপান্তরের বন্দিনী কবিতায় কবির যে স্বদেশ প্রেমের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু তোমরা কিন্তু নোট করে নাও, খুব ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনটা আসবে। এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে, মুক্ত কি আজ বন্দিনীর বাণী, ধ্বংস হলো কি রক্ষপুর। এই যে লাইনটা তুলে দিল, প্রশ্ন হবে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর যে প্রশ্নটি দিচ্ছি সেটা হলো, তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাঁখ, দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। এখানে লাইনটা তুলে দেওয়ার পর প্রশ্নটি হবে, কবি কেন বাজাও পাঞ্চজন্য শাঁখ শব্দ বন্ধটি ব্যবহার করেছেন। আর এর সঙ্গে আরেকটা থাকবে, যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য লেখো। এই কোশ্চেনটা ছাড়াও এইভাবে আরেকভাবে কোশ্চেনটা আসতে পারে, সেটা হলো দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। এই যে লাইনটা তুলে দেবে, এবার প্রশ্নটা হবে কি, যুগান্তরের ঘূর্ণিপাক কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট। এরপর 4 নম্বর কোশ্চেনটা হলো, ধ্বংস হলো কি রক্ষপুর। প্রশ্ন হবে রক্ষপুর কি এবং কিভাবে তা ধ্বংস হওয়া সম্ভব, এই কোশ্চেনটি করবে। আর 5 নম্বর অর্থাৎ শেষ কোশ্চেনটি হচ্ছে, হাই শৌখিন পূজারী। লাইনটা তুলে দিল, প্রশ্নটা হবে শৌখিন পূজারী কে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দেবে, তাকে শৌখিন বলা হয়েছে কেন। তাহলে এখানে দীপান্তরের বন্দিনী কবিতা থেকে 5টা কোশ্চেন দিলাম, এই 5টা কোশ্চেন তোমরা করে নাও ভালো করে। কিন্তু বারবার তোমাদেরকে বলছি, বই কিন্তু তোমরা পড়বে, বই না পড়লে তার বিষয়বস্তু সারমর্মগুলো যদি না জানো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো কোনো বুঝতে পারবে না। সেই জন্য বই ভালো করে পড়বে আর এই কোশ্চেনগুলো ভালো করে তোমরা মুখস্থ করবে বা পড়ে নেবে, দেখবে সব পারবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক বা শেয়ার করতে একদম ভুলো না। এরপর চলে আসছি আন্তর্জাতিক গল্প। প্রথম গল্পটা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা এই গল্পটি অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর 1 নম্বর কোশ্চেনটা আমি বলছি, এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস থুলুস নাটক কোনোই ভূমিকা নেয়নি। প্রশ্নটা হবে মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। প্রশ্ন হচ্ছে এই বিলাপ করার কারণ ছিল না কেন। এরপর 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটি কিন্তু খাতায় নোট করে নেবে। দেখো 4 নম্বর কোশ্চেন, এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। লাইনটা তুলে দিল, এবার প্রশ্ন হবে এলিসেন্দা কি দেখেছিল। ওর সঙ্গে আরেকটা কোশ্চেন হবে, এলিসেন্দা কেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। ওইটার সঙ্গে আরেকটা কোশ্চেন, সে কেমনভাবে উড়ে যাচ্ছিল। ওইটার সঙ্গে আরেকটা কোশ্চেন, এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা করে নেবে। 4 নম্বর প্রশ্নটি হলো, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই যে লাইনটি তুলে দেওয়া হলো, এবার প্রশ্ন হবে কারা চুপচাপ দাঁড়িয়ে রইল। এর সঙ্গে আরেকটা কোশ্চেন হবে, পড়ে থাকা শরীরটার বিবরণ তোমার নিজের ভাষায় লেখো। তাহলে এইখান থেকে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে মোট 5টি কোশ্চেন দিলাম, এই 5টি তোমরা করে নেবে ভালো করে। বারবার বলছি, বই কিন্তু ভালো করে রিডিং পড়বে, মনোযোগ দিয়ে ভালো করে বিষয়বস্তুগুলো জেনে নেবে, তারপর দেখবে এই কোশ্চেনগুলো পড়বে, অতি সহজেই তোমরা কোশ্চেনগুলো পারছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করো। যাই হোক, এই ছিল একাদশ শ্রেণীর
বাংলার গল্প, কবিতা এবং প্রবন্ধর মেন কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস করলে হবে না, তোমাদের সব গল্প, কবিতা, প্রবন্ধগুলো ভালো করে পড়বে। তাহলে দেখবে এই কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে সব কিন্তু পারবে, কারণ এইগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর আমি পরবর্তী যে ভিডিওটি করব সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক যে গ্রন্থ রয়েছে গুরু, আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকেও আমি গুরুত্বপূর্ণ কতগুলো কোশ্চেন করে দেবো। আর সর্বশেষে বলি, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ।